আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম জিনপুরীর গাহিম করা ভয়ঙ্কর দুটো গল্প নিয়ে। প্রথমে আলিয়াপুরীর একটা রহস্যময় গল্প দিয়ে শুরু করছি। আলিয়াপুরীর এই গল্পটা শুনে অবাক হয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন, আর আমি শুরু করছি আলিয়াপুরীর গল্প। রাত 12টা। লাঠির উপর ভর করে এক পা দুপা করে এগিয়ে আসছে একজন বৃদ্ধা মহিলা। সে বৃদ্ধা মহিলা জলিল মিয়ার ঘরের সামনে এসে বলল, জলিল, মাইয়াটারে আর মারিস না। সেই বিয়ের পর থেকে মেয়েটার ওপর অত্যাচার করছিস, রোজ রাতে ওকে মারিস, ছাড় ওকে। সে বৃদ্ধা মহিলার কথায় হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে সেই জলিল মিয়ার স্ত্রী রাবেয়া সে বৃদ্ধা মহিলার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন ঘর থেকে হাতে একটা লাঠি নিয়ে বের হলেন জলিল মিয়া। এদিকে তখন বৃদ্ধা মহিলা বললেন, জলিল থাম, অনেক হয়েছে। কথাটা বলে জলিল মিয়া ভাইদের ডাকতে ডাকতে বললেন, এই খলিল, এই বাবুল, বাইরে আয়, মায়াটার এইভাবে মারছে, তোরা কিছু বলিস না? তখন জলিল মিয়ার দুই ভাই দরজা খুলে বাইরে এসে বলেন, হ্যাঁ রে জলিল, তোর জ্বালায় কি শান্তিতে একটু ঘুমাতে পারবো না? রোজ রাতে তোর বউকে মারিস কেন এভাবে? ভাইদের কথায় জলিল বললেন, আমার বউকে আমি মারবো না কি করবো সেটা কি তোমাদের কাছ থেকে শুনতে হবে? আমার যা মন চাই তাই করবো। জলিল মিয়ার এমন কথাই তার বড় ভাই বললেন, বেয়াদবের মতো কথা বলতে শিখেছিস তাই না? কাজ বাস্ত কিছু করিস না, তার উপর নেশা করে বাড়িতে ফিরে বউটাকে মারিস। তোর বউ তো খুব ভালো। আমার বউ ভালো না মন্দ সেটা তোমাদের জিজ্ঞাসা করিনি। কথাটা বলে জলিল মিয়া সেই বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে বললেন, বড় মা, তুমি সামনে থেকে সরো তো। তুমি অসুস্থ মানুষ, অনেক রাত হয়েছে, নিজের বাড়ি থেকে ঘুমাও গিয়ে। ঘুমাতে চাইলে কি আর ঘুমাতে পারি? মায়াটার এভাবে মারিস, ও তো চিৎকার করে কান্না করে। মায়াটার চিৎকার শুনে কি ঘুমানো যায়? আর মানিস না, হাতের লাঠিটা ফেলে তোর বউকে নিয়ে ঘরে যা। বৃদ্ধা মহিলার কথায় জলিল মিয়া বললেন, আমাদের বিষয়ে নাক গলাবা না তো বড় মা, ঘুমা গিয়ে। কথাটা বলে জলিল মিয়া তার বউ রাবিয়ার চুলের মুঠি ধরে বললেন, চল ঘরে চল, খুব মুখ চালাতে শিখেছিস তাই না? তখন জলিল মিয়া মেজো ভাই বললেন, জলিল, এরকম রোজ রোজ তোর বইয়ের উপর হাত তুললে এই বউ আর থাকবে না, তোকে তালাক দিয়ে চলে যাবে, সময় থাকতে ভালো হ। মেজো ভাইয়ের এমন কথায় জলিল মিয়া বলেন, আমার ব্যাপারে তো নাক গলাতে হবে না মেজো ভাই। তুমি যদি এতই ভালো হবে তাহলে কিছুদিন আগে তোমার আর তোমার বউয়ের তালাক হলো কেন? কোথায় গেল তোমাদের আদরের বউ সোনালি? এই বলে রাগ করে বউয়ের চুল ধরে ওকে নিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। এরপর আবার বউকে মারতে লাগলেন। এভাবে রোজ রাতে কখনো কখনো দিনে বউকে মারতেন জলিল মিয়া। এভাবে 2-3 দিন চলে যাবার পর এক রাতে হঠাৎ জলিল মিয়া চিৎকার করতে থাকে। জলিল মিয়ার চিৎকারে ওর ভাইসহ আশেপাশে সবাই এসে জিজ্ঞাসা করায় জলিল মিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার বউ রাবেয়া গলায় দড়ি দিয়ে মারা গেছে। জলিল মিয়ার কথায় সবাই অবাক হয়ে বলেন, কি? কথাটা বলে সবাই দৌড়ে গিয়ে ঘরে গিয়ে দেখেন ঠিকই রাবেয়া গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলে আছে। রাবেয়াকে দেখে সবাই ধরাধরি করে গলার দড়ি কেটে নিয়ে নিচে শুইয়ে দিলেন, আর আশেপাশে সবাই কান্না করতে লাগলেন। তখন জলিল মিয়ার ভাই বললেন, এবার হলো শান্তি, বউটার কত অত্যাচার সহ্য করবে? তোর অত্যাচার সহ্য করতে না পেরে বউটা ফাঁসি দিয়ে মারা গেল। তোর মতো একটা পশু আমাদের ভাই না। আজকে পর থেকে আমাদের সাথে কোনো কথা হবে না, দেখে নিস। ভাইয়ের কথায় জলিল মিয়া চুপ করে রইলেন। তখন সেই বৃদ্ধা মহিলা বললেন, এখন চুপ কেন? এখন মুখ চালা, যা তোর বউকে মার। নিজে কাজবাজ না করে নেশা করে বাড়িতে ফিরিস, তার উপর বউকে মারিস, এটা কি কোনো ভালো লোকের কাজ? এভাবে সবাই জলিল মিয়াকে কথা শোনায়। এভাবে কেটে যায় প্রায় ঘন্টাখানেক পর যে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারল, মানে রাবেয়া, ওর মাকে খবর দিয়ে নিয়ে আসা হয়। রাবেয়ার শুধু মা ছিল, বাবা ভাই ছিল না কেউই। তো রাবেয়ার মা এসে তো মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। এভাবে আরও প্রায় 2 ঘন্টা চলে যাবার পর সবাই রাবেয়ার মাকে বুঝে বলে সেই রাতের মধ্যে রাবেয়াকে গোসল করিয়ে ওর জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। সকাল হলে আবার পুলিশের ঝামেলায় পড়তে পারে তাই। যাই হোক, রাবেয়া মারা যাবার পর আশেপাশের সবাই জলিল মিয়ার সাথে আর তেমন কথা বলে না। এভাবে কেটে যায় 7টা দিন। 7 দিন পর জলিল মিয়া জানতে পারেন পাশের গ্রামের পরের গ্রামে যাত্রাপালা বসবে। যাত্রাপালার কথা শুনে জলিল মিয়া ও তার এক বন্ধু ঠিক করেন রাত্রেবেলা যাত্রাপালা দেখতে যাবে। তো কথা মতো তাই করা হয়। রাত্রেবেলা দুজনে রওনা করে যাত্রাপালা দেখার উদ্দেশ্যে। শীতের রাত, ওরা দুজন ভালো মতো শীতের পোশাক গায়ে দিয়ে হাঁটছে।
এভাবে হাঁটতে হাঁটতে দুজনে একসময় পৌঁছে যায় যাত্রা পালার স্থানে। সেখানে গিয়ে সবার মতো বসে দুজনের যাত্রা দেখতে থাকে। এভাবে চলে যায় 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা পর জলিল মিয়ার বন্ধু বলে, এই জলিল, বাড়িতে যাবি না? আমার ঘুম ঘুম পাচ্ছে, চল এবার বাড়িতে যাই। বন্ধুর এরকম কথায় জলিল মিয়া বলেন, আরে কি বলিস, আসলাম তো মাত্র 1-1.5 ঘন্টা আগে, এখনো তো যাত্রাপালা অনেক বাকি, রাত আরও গভীর হোক তারপর যাব। তখন জলিল মিয়ার বন্ধু বলেন, না রে, আমার যেতে হবে, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাই, তুই গেলে আয়। এখনও রাত বেশি গভীর হয়নি, রাস্তাঘাটে লোক পাওয়া যাবে, পরে কিন্তু লোকজন তেমন একটা পাওয়া যাবে না। তখন জলিল মিয়া বলেন, কে বলেছে লোকজন পাওয়া যাবে না? এত বড় যাত্রাপালা, নিশ্চয়ই আমাদের গ্রাম বা পাশের গ্রাম থেকে লোক আসছে। তোর ভালো না লাগলে তুই যা, আমি পরে যাব। তো জলিল মিয়ার কথায় ওর বন্ধু বলেন, ঠিক আছে। কথাটা বলে ও চলে যায় বাড়িতে। বন্ধু চলে যাওয়ার পর জলিল মিয়া বসে যাত্রাপালা দেখতে থাকেন। এভাবে দেখতে দেখতে কখন যে রাত গভীর হয় জলিল মিয়ার খেয়াল নেই। হঠাৎ করে জলিল মিয়া বুঝতে পারেন রাত অনেক গভীর হয়ে গেছে, এদিকে লোকজনও কমে গেছে অনেক। রাত গভীর হচ্ছে দেখে জলিল মিয়া সেখান থেকে বেরিয়ে রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করে দেখে তার এলাকার কেউ আছে কিনা বা ওদিকে কেউ যায় কিনা। কিন্তু বেশ কিছুক্ষণ যাবার পর জলিল মিয়া দেখেন কেউ নেই। তখন উনি চিন্তা করেন একাই ফিরবে বাড়িতে। এই বলে একটা বিড়ি ধরিয়ে বিড়ি খেতে খেতে জলিল মিয়া হাঁটতে থাকেন বাড়ির দিকে। ঘন কুয়াশা ঢেকে গেছে চারিদিকে। জলিল মিয়া হাঁটছে, এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠেন, কে যায়? এই দাঁড়াও দাঁড়াও। পেছন থেকে ডাকটা শুনে জলিল মিয়া দাঁড়িয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা। ওনার মুখটা দেখা যাচ্ছে না, কথাবার্তা পোশাক দেখে মনে হচ্ছে উনি বৃদ্ধা মহিলা। তো সেই বৃদ্ধা মহিলাকে দেখে জলিল মিয়া বলেন, কি আপনি এ রাতে কোথায় যাচ্ছেন? তখন সে বৃদ্ধা মহিলা বলেন, আর বলো না বাবা, আমার মেয়েটা অনেক অসুস্থ, শ্বশুর বাড়ি থেকে খবর পাঠিয়েছে, তাই রাতেই আমাকে যেতে হচ্ছে। ওনার কথায় জলিল মিয়া ওনাকে জিজ্ঞাসা করায় সেই মহিলা একটা গ্রামের ঠিকানা বলে। মহিলার মুখের ঠিকানা শুনে জলিল মিয়া বলেন, আরে ওটা তো আমার গ্রামের পরের গ্রাম, ভালোই হলো, চলেন আমার সাথে চলেন। কথাটা বলে জলিল মিয়ার সামনে হাঁটতে থাকলে সে বৃদ্ধা মহিলা বলেন, বাপুরে, তুমি বিড়ি খাচ্ছ কেন? তুমি আমার পেছনে আসো, আমি সামনে যাই, তাহলে বিড়ির ধোঁয়া আমার গায়ে মুখে লাগবে না। সে বৃদ্ধা মহিলার কথায় জলিল আর কোনো কথা না বাড়িয়ে ওনার পেছনে চলে আসে আর হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধা মহিলা হঠাৎ এক অন্য রাস্তায় চলে যায়। তখন জলিল মিয়া বলেন, আরে বুড়িমা, ওদিকে কই যাচ্ছেন? আমাদের রাস্তাটা এইদিকে। তখন সে বৃদ্ধা মহিলা বলেন, আমি জানি, আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সহজ আর অল্প সময়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। কথা না বলে আমার সাথে আসো, তাহলে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব তোমাদের গ্রামে। সে বৃদ্ধা মহিলার কথায় জলিল মিয়া মনে মনে বলেন, ঠিক আছে, যাই, দেখি উনি কোন দিক দিয়ে নিয়ে যায়। এই বলেই সে বৃদ্ধা মহিলার সাথে হাঁটতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর জলিল মিয়া আশেপাশে তাকিয়ে দেখেন উনি একটা নদীর পাড়ে চলে আসছেন। পাশে নদী, আর উনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বড় একটা বটগাছ। এরকম একটা জায়গায় এসে সেই বৃদ্ধা মহিলা থেমে যায়। তখন জলিল মিয়া বলে ওঠেন, এটা কোন জায়গায় নিয়ে আসলো গো বুড়িমা? এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে কোনো শ্মশান। জলিল মিয়ার কথাই ওই বৃদ্ধা মহিলা বলেন, ঠিকই বলেছিস, এটা শ্মশান, আর এটাই আমার থাকার জায়গা, আমি এখানেই থাকি। বৃদ্ধা মহিলার এরকম কথায় জলিল মিয়া অবাক হয়ে বলেন, মানে কি বলেন আপনি? আপনি আসলে কে বলুন তো? জলিল মিয়ার এরকম কথায় সে বৃদ্ধা মহিলা হঠাৎ করে তার রূপ পরিবর্তন করে জলিল মিয়ার দিকে ঘুরে তাকায়। আর তখনই জলিল মিয়ার ভয়ে চমকে ওঠে, কারণ এই তার সামনে কোনো বৃদ্ধা মহিলা না, দাঁড়িয়ে আছে কিছুদিন আগে মারা যাওয়া তার বউ রাবেয়া। রাবেয়ার মুখটা অনেক ভয়ঙ্কর, চোখগুলো সাদা, চুলগুলো এলোমেলো। কিছুদিন আগে মারা যাওয়া নিজের বউয়ের ভয়ঙ্কর চেহারা দেখে জলিল মিয়া চিৎকার দিয়ে দেন এক দৌড়। এদিকে পেছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে। জলিল মিয়া জীবন বাঁচাতে কোন দিক দিয়ে যে দৌড় দিচ্ছেন সেটাও জানে না। উনি দৌড়াতে দৌড়াতে একটা রাস্তায় ওঠেন। সেই রাস্তা দিয়ে দুজন লোক কোথা থেকে জানি ফিরছিলেন। সেই লোক দুটোকে দেখে জলিল মিয়া ওদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, ভাই, আমাকে একটু সাহায্য করুন, আমি অনেক ভয় পেয়েছি। কথাটা বলে জলিল মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। জলিল মিয়ার যখন জ্ঞান ফেরে তখনও দেখে রাতে দেখা ওই দুজনের একজনের বাড়ি তৈরি। তখন সকাল হয়ে গেছে। এদিকে জলিল মিয়ার জ্ঞান ফেরায় ওনাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তখন জলিল মিয়া সব ঘটনা খুলে বলেন। সব শুনে ওনারা বলেন, এখন ভয় পাবেন না,
আপনি আপনার বাড়ি থেকে অনেক দূরে চলে আসছেন, এখন বাড়িতে যান। কথাটা বলে ওনারা পথ দেখিয়ে বলে দেন কোন দিকে দিয়ে বাড়ি যেতে হবে। ওদের কথায় জলিল মিয়া ওদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে গোসল করে বিছানায় বসে ভাবতে থাকে গতরাতে এটা কি ঘটলো তার সাথে। রাবেয়া তো কিছুদিন আগে গলায় দড়ি দিয়ে মারা গেল, তাহলে ওকে দেখলাম কিভাবে? রাবেয়ার চেহারাও এরকম ভয়ঙ্কর হলো কিভাবে? এসব ভাবতে ভাবতে দিনটা পার করেন জলিল মিয়া। এদিকে দিন পেরিয়ে রাত আসে। রাত হওয়ায় নিজে রান্না করে খাবার খেয়ে শুয়ে পড়ে। জলিল মিয়া শুয়ে পড়ার পর সেদিন রাতে একটা স্বপ্ন দেখে। জলিল মিয়া দেখে তার মারা যাওয়া বউয়ের মতো দেখতে ভয়ঙ্কর সে মহিলাটা বলছে, জলিল, কোথায় পালাবি? তুই আমার জীবন শেষ করেছিস না? আমি তোর জীবন শেষ করে দেব, তোকে তিলে তিলে শেষ করব আমি। কথাটা বলে সেই ভয়ঙ্কর মহিলা জলিল মিয়ার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে বাতাসে মিশে যান। এদিকে কামড় দেওয়ার ভয়ে জলিল মিয়া তাড়াহুড়ো করে জেগে যান আর হাতের দিকে খেয়াল করে চমকে ওঠেন, কারণ সেই ভয়ঙ্কর মহিলাটা স্বপ্নের মধ্যে কামড় দিলেও বাস্তবে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে ভয়ে জলিল মিয়া সে রাতে আর ঘুমাননি, জেগে রাতটা পার করে দিলেন। রাত পেরিয়ে দিন হওয়ায় জলিল মিয়া চিন্তা করলেন না এভাবে আর হবে না, আমাকে একজন কবিরাজের কাছে যেতে হবে। এই ভেবে কথা মতো সেদিন বিকালে জলিল মিয়া একজন কবিরাজের কাছে গেলেন। সে কবিরাজের কাছে যাবার পর কবিরাজ সব শুনে জলিল মিয়াকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দিলেন। কবিরাজের ঝাড়ফুঁক ও তাবিজ নিয়ে বাড়িতে আসলেন জলিল মিয়া। তাবিজ ও ঝাড়ফুঁক করে নিয়ে আসার পর জলিল ভাবেন আর কোনো সমস্যা হবে না, কিন্তু জলিল মিয়ার সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সেদিন রাতেই ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। জলিল মিয়া রোজ রাতের মতো শুয়েছিলেন বিছানায়। জলিল মিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায় ঠান্ডায়। ওনার মনে হয় ওনার গায়ে কিছু নেই, উনি যে ঘুমানোর সময় কাঁথা দিয়ে ঘুমিয়েছিল ওটা গায়ে নেই। এরকম ঠান্ডা অনুভব হওয়ায় জলিল মিয়ার ঘুম ভেঙে যাওয়ায় উনি চোখ খুলে দেখেন এক ভয়ঙ্কর ঘটনা। জলিল মিয়া দেখেন ওনার বুকের ওপর বসে আছে রাবেয়ার মতো দেখতে সেই ভয়ঙ্কর মহিলা। জলিল মিয়া সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখে কিছু বলার আগে সেই মহিলাটা জলিল মিয়ার গলা চেপে ধরে বলে, কি ভেবেছিস কবিরাজের বাড়িতে গেলে আমার হাত থেকে বেঁচে যাবে? না, তোকে আমি ছাড়বো না। আল্লাহ ছাড়া কেউ তোকে বাঁচাতে পারবে না, তুই মরবি আমার হাতেই মরবি। কথাটা বলে সেই ভয়ঙ্কর মহিলা জলিল মিয়াকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বাতাসে মিশে যান। মহিলাটা বাতাসে মিশে যাবার পর জলিল মিয়া দেন এক চিৎকার। জলিল মিয়া চিৎকার দিয়ে ঘরের বাইরে আসায় জলিল মিয়ার ভাই সহ আশেপাশের সবাই দৌড়ে এসে বলে, কি হলো, কি হলো? তখন জলিল মিয়া ও তার বড় ভাইকে বলেন, ভাইজান, রাবেয়া ফিরে আসছে, ও আমাকে মেরে ফেলবে, ভাই বাঁচতে দেবে না। রাবেয়ার কমতো হুবহু দেখতে ভয়ঙ্কর এক মহিলা অবয়ব আমার গলা চেপে ধরেছে, একটুর জন্য মারা যেতাম। জলিল মিয়ার কথায় ওনার ভাই বলেন, তোর কি মাথা টাথা নষ্ট হলো নাকি রে জলিল? নাকি আজকাল নেশা টেশা করেছিস? তোর বউ রাবেয়া মারা গেছে আর কয়েকদিন হলো। মারা যাবার পর রাবেয়া তোর কাছে আসলো কিভাবে? তুই আবার ওকে দেখলি কিভাবে? তখন জলিল মিয়া বলেন, আমি সত্যি বলছি, আমি ওকে দেখেছি। তখন ওনার মেজো ভাই বলেন, বউটা যখন বেঁচে ছিল তখন রোজ রাতে মারতিস, এখন বউটা মারা গেছে, এখন আবার কোন নাটক শুরু করলি? ঘরে গিয়ে ঘুমা, আমাদেরও ঘুমোতে দে। ভাইদের কথায় জলিল মিয়া তার বড় মাকে বললেন, ও বড় মা, তুমি তো আমার কথা বিশ্বাস করো, আমি রাবের মতো ভয়ঙ্কর একটা অবয়বকে দেখেছি। ও আমার গলা চেপে ধরে বলল আমাকে ছাড়বে না। শুধু তাই না, আমার গালে থাপ্পড় মেরেছে। জলিল মিয়ার কথার বড় মা বললেন, বিশ্বাস করার মতো কিছু বল, তাহলে বিশ্বাস করি, এসব নাটক বাদ দে। কথাটা বলে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সবাই চলে যাবার পর জলিল মিয়া ভয়ে ভয়ে ঘরে গিয়ে বসে রইলেন বিছানায়। তার কথা যেন কেউ বিশ্বাস করলেন না। জলিল মিয়া সে রাতে আর না ঘুমিয়ে ঘরের মধ্যে আলো জ্বালিয়ে জেগে রাতটা পার করে দিলেন। এই ঘটনার পরের দিন জলিল মিয়া সবাইকে বোঝাতে চাইলেও কেউ শোনেনি জলিল মিয়ার কথা। সবাই শুধু জলিল মিয়াকে বলে, তোমার মাথায় সমস্যা। কাউকে কিছু বোঝাতে না পেরে ব্যর্থ হয়ে বসে থাকেন জলিল মিয়া। এদিকে এভাবে দিন পেরে রাত হয়। রাত হওয়ায় জলিল মিয়া না ঘুমিয়ে জেগে বসে থাকে, কারণ ঘুমালে সেই ভয়ঙ্কর মহিলা আবার আসবে, এই ভেবে জেগে বসে থাকে। এভাবে মধ্যরাতের দিকে জলিল মিয়ার একটা ঘুম ঘুম ভাব আসে, আর তখনই হঠাৎ জলিল মিয়া তার সামনে দেখে রাবেয়ার মতো দেখতে সেই ভয়ঙ্কর মহিলা অবয়ব দাঁড়িয়ে ভয়ানকভাবে হাসছে। ওরকম ভয়ঙ্কর হাসি দেখে জলিল মিয়া কিছু বলার আগেই সেই মহিলা তার হাতে মুরগির মতো ছোচালো নখ জলিল মিয়ার বুক ঢুকিয়ে দেন বুকে। সোচালো নখগুলো বুকে ঢুকিয়ে দেওয়ার সেখান থেকে রক্ত পড়তে আরম্ভ করে।
এদিকে তখন জলিল মিয়া চিৎকার করতে করতে বলেন, কে কোথায় আছো? আমাকে বাঁচো, আমাকে মেরে ফেললো। জলিল মিয়ার এরকম চিৎকার শুনতে কেউ না আসলেও একটু পর সবাই আসে, আর তখনই সেই ভয়ঙ্কর মহিলা অবয়বে বাতাসে মিশে যায়। সে মহিলা চলে যাবার পর জলিল মিয়া দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে সবাইকে বললে, ও আমাকে মেরে ফেলবে, রাবে আমাকে বাঁচতে দিবে না। জলিল মিয়ার কথায় সবাই ঘরে ঢুকে দেখেন কেউ নেই। ঘরে কাউকে না দেখে সবাই তখন বাইরে জলিলকে বলেন, কই, ঘরেতে কেউ নেই। সবার কথায় জলিল মিয়া বলেন, বিশ্বাস করো ঘরেও ছিল, ও আমার বুকে তার নখগুলো ঢুকিয়ে দিয়েছিল, দেখো রক্ত পড়ছে। এই বলে সবাইকে জলিল মিয়ার তার বুক দেখালেন, কিন্তু এ কি, বুকটা তো ঠিকই আছে, বুকে রক্ত তো দূরের কথা একটু দাগও নেই। জলিল মিয়া কিছু দেখতে না পারায় সবাই বললেন, জলিল তুই আসলে পাগল হয়ে গেছিস, বউকে হারিয়ে এখন নেশার পরিমাণ হয়তো বাড়িয়ে দিয়েছিস, তাই এরকম কথা বলছিস, তোর আর কোনো কথা আমার বিশ্বাস হয় না। কথাটা বলে সবাই যে যার বাড়িতে সবার ঘরে চলে গেলেন। সবাই চলে যাবার পর জলিল মিয়া ঘরে গিয়ে কান্না করতে লাগলেন, তার সাথে এসব কি ঘটছে। এই ঘটনার পর থেকে রোজ রাতে সেই ভয়ঙ্কর মহিলা অবয়বে সে জলিল মিয়াকে আঘাত করে, কষ্ট দেয়। সে মহিলা অবয়বের আঘাতে জলিল মিয়া চিৎকার করলেও কেউ আর জলিল মিয়াকে দেখতে আসে না, কেউ ঘর থেকে বের হয় না। এভাবে দু একদিন চলে যাবার পর জলিল মিয়ার শরীর শুকিয়ে যায়। তখন কোনো উপায় না পেয়ে জলিল মিয়া তার ভাইদের সহ আশেপাশে সবাইকে ডেকে আনে। সবাইকে ডেকে আনার পর জলিল মিয়া এমন একটা কথা বলে যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাইকে ডেকে জলিল মিয়া বলেন, আসলে আমি একটা বিষয় সবার কাছে গোপন রাখছি। সবাই জানেন আমার বউ রাবেয়া গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। আসলে এটা সত্যি না, আমি রাবেয়াকে এক রাতে আঘাত করার সময় ভুল করে ওর বুকে আঘাত করি, আর রাবেয়া সেখানে মারা যায়। আমার আঘাতে রাবেয়া মারা যাওয়ায় আমি উপায় না পেয়ে ওর লাশ ঝুলিয়ে দিই, আর সবাইকে বলি রাবেয়া ফাঁসি দিয়ে মারা গেছে। জলিল মিয়ার এরকম কথায় সবাই অবাক হয়ে গেলেন আর রেগে গিয়ে বললেন, কি, তাহলে এত বড় কথা তুই আমাদের কাছে লুকিয়েছিস? তুই কি মানুষ নাকি পশু রে? কিভাবে পারিস ওরকম মেয়েটাকে আঘাত করে মেরে ফেলতে? তোর সাথে এখন কথা বলতে আমাদের ঘৃণা হচ্ছে। কথাটা বলে সবাই চলে যেতে থাকলে তখন জলিল মিয়া সবাইকে থামিয়ে বলেন, তোমাদের পা ধরে বলি, আমার কথাটা বিশ্বাস করো, আমি রাবেয়ার মতো একজন ভয়ঙ্কর মহিলাকে দেখতে পাই, সে আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত করে, আমাকে দয়া করে একজন হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাও। কথাটা বলে সবার পায়ে পড়ে কান্না করতে থাকে। জলিল মিয়ার কান্না দেখে সবাই ভাবেন আসলে এরকম কিছু নিশ্চয়ই আছে। এই ভেবে জলিল মিয়ার বড় ভাই ও আরও একজন জলিল মিয়াকে নিয়ে একজন কবিরাজের কাছে যান। সে কবিরাজের কাছে যাবার পর জলিল মিয়ার বড় ভাই কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। সব শুনে কবিরাজ কিছু সময় নেন। কবিরাজ কিছু সময় নিয়ে জলিল মিয়াকে বলেন, জলিল মিয়া, তুমি যা দেখো যা বলো সব সত্যি, তোমার এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আমি বুঝতে পারছি এই কাজ আমি একা করতে পারবো না। আমি একজন হুজুরের ঠিকানা দিই, ওই হুজুরের সাথে জিন থাকে, আপনারা ওনার কাছে যান, আল্লাহ চাইলে উনি আপনাদের সাহায্য করবে। কবিরাজের কথায় জলিল মিয়াও তার বড় ভাই সেই হুজুরের ঠিকানায় চলে যায় আর সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে গিয়ে হুজুরকে সালাম দেয়। হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, আপনারা কে? তখন জলিল মিয়ার বড় ভাই হুজুরকে সব ঘটনা খুলে বললেন আবারও। উনি আরও বলে, কবিরাজ আপনার কাছে আসতে বললেন। এদিকে তখন জলিল মিয়া হুজুরের সামনে হাউমাউ করে কান্না করতে করতে বলেন, হুজুর আপনার পায়ে পড়ে আমাকে সাহায্য করুন, নইলে ও আমাকে বাঁচতে দিবে না। জলিল মিয়ার কান্নায় হুজুর বলেন, আপনি কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি আগে খোঁজ নিয়ে আসল ঘটনা কি সেটা জানাচ্ছি। কথাটা বলে হুজুর তার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ নিয়ে জলিল মিয়া ও তার বড় ভাইকে যা বলেন সেটা শুনে জলিল মিয়া ও তার বড় ভাই আকাশ থেকে পড়েন। হুজুর বলেন, জলিল মিয়া তুমি কি ভাবছো মারা যাওয়ার পর তোমার বউ রাবেয়া ফিরে আসছে বা ওর আত্মা ফিরে আসছে প্রতিশোধ নিতে? না, মারা যাবার পর কেউ ফিরে আসে না। তুমি যাকে রাবেয়ার রূপে দেখো ও একটা পরী, ওর নাম আলিয়া পরী। আর আলিয়া পরী তোমার কাছে আসে কারণ তোমাকে কালো জাদু করা হয়েছে। কি কালো জাদু করা হয়েছে মানে? কি করেছে এমনটা? তখন হুজুর জলিল মিয়াকে বলেন, জলিল মিয়া তোমাকে যে কালো জাদু করেছে তুমি তাকে চিনো? তখন জলিল মিয়ার বড় ভাই বলেন, জলিল তাকে কিভাবে চিনবে? হুজুর আমাদের আসল সত্যি ঘটনাটা খুলে বলেন তো। তখন হুজুর কিছু না লুকিয়ে সব খুলে বলে। হুজুর বলেন, জলিল মিয়াকে কালো জাদু করেছে আপনাদের মেজো ভাইয়ের বউ। কি মেজো ভাইয়ের বউ মানে? কথাটা বলে উঠলেন জলিল মিয়ার বড় ভাই। ওনার হুজুর বললেন, হ্যাঁ, তোমাদের যে মেজো ভাই আছে সেই মেজো ভাইয়ের বউ,
তোমরা তো 3 জন, তাই না? তখন জলিল মিয়ার বড় ভাই বললেন, হ্যাঁ আমরা 3 ভাই, আমি বড় আর মেঝো একটা ভাই আর সবার ছোট জলিল, যার সমস্যা। আপনি যে মেজো ভাইয়ের বউয়ের কথা বলছেন, ও নেই আমাদের বাড়িতে, নেই আমাদের মেজো ভাই, আর মেজো ভাইয়ের বউয়ের ডিভোর্স হয়ে গেছে। তখন হুজুর বলেন, হ্যাঁ ডিভোর্স হয়েছে আমি জানি, ওদের ডিভোর্স হয়েছে জলিল মিয়ার কারণে। জলিল মিয়া আপনার মেজো ভাইয়ের বউয়ের দিকে নজর দিয়েছিল, ওকে রোজ বিরক্ত করত পরক্রিয়া করার জন্য, কিন্তু আপনার মেজো ভাইয়ের বউ এতে রাজি ছিলেন না। ও রাজি না হওয়ায় জলিল মিয়া শয়তানি করে একদিন আপনার মেজো ভাইয়ের বউয়ের ঘরে ঢুকে লুকিয়ে থাকে, আর তখন আপনার মেজো ভাই দেখে ফেলে। জলিল মিয়ার সাথে বউ দেখে আপনার বড় ভাই মেজো ভাই সন্দেহ করে, আর তখন উনি থাকে ওদের দুজনের মাঝে ঝগড়া লেগে। ওদের ঝগড়া লাগার কিছুদিন পর ডিভোর্স হয়। ওদের ডিভোর্স হওয়ার পর আপনার মেজো ভাইয়ের বউ একজন কবিরাজের কাছে গিয়ে জলিল মিয়ার উপর রেগে কালো জাদু করে। হুজুরের মুখে সব ঘটনা শুনে জলিল মিয়ার বড় ভাই জলিল মিয়ার দিকে তাকিয়ে বলেন, জলিল তুই এতটা নীচ, জীবনে কত অপরাধ করেছিস তুই, তো তোর মেজো ভাইয়ের সংসারটি এভাবে ভাঙতে পারলি? বড় ভাইয়ের কথায় জলিল মিয়া কান্না করতে করতে বলেন, আমি ভুল করেছি বড় ভাই, আমাকে মাফ করে দাও, আমাকে এবারের মতো বাঁচো, এই কালো জাদু থেকে বাঁচো আমাকে। তখন জলিল মিয়ার ভাই কিছু বলে না। তখন জলিল মিয়া হুজুরকে অনেক অনুরোধ করতে থাকে। জলিল মিয়ার অনুরোধে হুজুর বলেন, ঠিক আছে জলিল মিয়া, তোমার উপর থেকে কালো জাদু কাটাতে আমাকে তোমার বাড়িতে যেতে হবে। তোমাকে তোমার আজকে বাড়িতে যাও, আমি কাল যাব তোমাদের বাড়িতে। হুজুরের কথায় জলিল তার বড় ভাই বাড়িতে চলে যায়। ওরা বাড়িতে চলে যাবার পর সেই রাতে জলিল মিয়ার ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। জলিল মিয়ার চিৎকারের আওয়াজ পেয়ে সবাই গিয়ে দেখেন জলিল মিয়া ভয়ঙ্করভাবে মরে পড়ে আছে। জলিল মিয়ার এরকম মৃত্যুতে সবাই অনেক কান্না করে। নিজের ভুল বুঝতে পেরে জলিল মিয়া আর বাঁচতে পারেনি সে আলিয়াপুরীর হাত থেকে। প্রিয় লিসেনার, কালো জাদু করা একটা মহাপাপ। কেউ রাগের বশে কারোর উপরে কখনো কালো জাদু করবেন না। যদি এরকম কাজ কখনো করে থাকেন তাহলে তওবা করে ফিরে আসুন ভালোর পথে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আলিয়াপুরীর প্রথম গল্পটি? এখন চলে যাচ্ছি গাহিম করা ভয়ঙ্কর একটা রহস্যময় জিনপুরীর গল্পে। গভীর ঘুমটা হঠাৎ ভেঙে গেল কারেন্ট চলে যাওয়ায় গরম লাগার কারণে। দেয়ালের ঘড়িতে রাত 1:15। ফোনটা হাতে নিয়ে বারান্দার দরজাটা খুলে বসলাম। বাইরের ফ্যাকাশে চাঁদের আলো বারান্দা পেরিয়ে ভেতরের ঘরে এসে পড়েছে। চারপাশ শান্ত, হালকা শীতল বাতাস এসে গায়ে লাগছে। বসে আছি, হঠাৎ চোখে পড়ল 5-6 জন মানুষ আমাদের পুরনো শ্মশানের পথ ধরে হেঁটে যাচ্ছে। সন্দেহ হলো, তাই দরজাটা খুলে বেরিয়ে গেলাম দরজার বাইরে। মোবাইলের টর্চটা ধরে বললাম, কে যায়? কারা আপনারা এত রাতে? এই বলে আরেকটু সামনে যেতে দেখলাম কয়েকজন লোক একটা দাহ করা দেহাবশেষের মতো কিছু একটা কাঁধে নিয়ে করে যাচ্ছে। ওদের দেখে বললাম, কি আপনারা দেহ নিয়ে শ্মশানের এত গভীরের দিকে যাচ্ছেন কেন? আমার কথা শুনে খসখসে গলায় একজন উত্তর দিল, আমরা দূরের এক গ্রামের লোক। শ্মশানের একেবারে শেষ প্রান্তে যে বহু পুরনো চিতাভূমিটা আছে সেখানে যাচ্ছি শেষ কাজটুকু সারতে। আমার বাড়ি থেকে সেই পুরনো চিতাভূমি শ্মশান ঘাটটা 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। ঘুম ভেঙে যাওয়ায় আর ঘুম আসছিল না। ভাবলাম যাই না, আমিও যাই। একটি মৃত মানুষের শেষ কাজ ওদের সাথে গিয়ে দেখে আসি কিভাবে দাহ করে। এই ভেবে ওদের পেছনে পেছনে হাঁটতে লাগলাম। ওরা সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 জন লোক ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই পুরনো শ্মশান চিতাভূমিতে। সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম এক জায়গায়। হয়তো কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ হবে। মনে মনে ভাবলাম, আমি তো এসেছি শেষকৃত্য মানে লাশ পুরনো দেখতে। এই দেহাবশেষ মানুষটা কি ছিল? আমার পরিচিত কেউ নয় তো? এই ভেবে পাশে থাকা একজন বয়স্ক লোককে বললাম, কাকা কিছু মনে না করলে আমি কি একবার এই দেহাবশেষটা দেখতে পারি? আমার কথা শুনে লোকটা কোনো কথা না বলে সামনে থাকা পোড়া কাপড়ে মোড়ানো লাশের মুখের অংশটা আলগা করলেন। উনি লাশের মুখটা বের করায় আমি সেই মুখটা দেখতেই প্রচণ্ড ঝাঁকুনি খেলাম। বুকের স্পন্দন যেন থেমে গেল। এ কি দেখলাম আমি? পোড়া মুখটি সেই লাশটা আর অন্য কারণ নয়, আমার মতো দেখতে। নিজের দেহাবশেষ নিজে কি করে দেখছি? আমি তো বেঁচে আছি, তাহলে সামনেই পড়ার শরীর কার? স্বপ্ন নাকি বাস্তব? ভয় ভয়ে পেছনে ফিরে তাকালাম। কি পেছনে যে মানুষগুলো ছিল সবগুলো এক মুহূর্তে কঙ্কালে পরিণত হলো কি করে? এটা কি আমার চোখের ভুল,
নাকি অন্য কিছু? না, স্পষ্ট দেখছি। তখন বুঝতে আর বাকি রইল না যে আমার সাথে কোনো ভয়াবহ ঘটনা হলো এবং ঘটতে চলেছেও। এমন অবস্থায় পেছনের কঙ্কালগুলো বীভৎসভাবে হাসতে শুরু করলো। আমার ডানে বামে দুজন বিশালাকৃতির কঙ্কাল দাঁড়ানো, তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর। ওদের দেখে চিৎকার দেওয়ার শক্তিটুকু পেলাম না। আমি যেন পাথর হয়ে গেছি, একটু নড়তে পারছি না। হঠাৎ চোখের পলকে একটা ভয়ানক বিকৃত অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখ মনে হলো অ্যাসিডে ঝলসে গেছে। মুখের গভীর ক্ষত থেকে পোড়া মাংস আর পুজের মতো কি যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে। সবচেয়ে আশ্চর্যজনক ছিল তার একটি মাত্র জলজলের চোখ। আমি ভেতরে ভেতরে তীব্র চিৎকার করছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হঠাৎ সামনে থাকা সেই বিকৃত অবয়বটা হাসতে হাসতে বলল, আগুনে জ্বলবে? জীবিতের শরীরে চিতা জ্বলবে। অবয়বটার কথা শুনে বাকি কঙ্কালগুলো মাথা নিয়ে বলল, হ্যাঁ, চিতা জ্বলবে, দাহ হবে, দাহ। ওদের কথায় আমি কি করব বুঝতে পারছি না। এই বুঝে ওরা আমাকে শেষ করে দিবে। দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা নড়ল না। হঠাৎ পেছন থেকে কেউ যেন আমাকে প্রচণ্ড জোরে আঘাত করলো। আঘাতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। তখন অবয়বটা শেষবারের মতো বলল, কই পালাচ্ছিস? তোদের বলেছিলাম না আমি কাউকে ছাড়বো না, আবার আসবো। এবার একজন একজন করে সবাই পড়বি, সবাই। এই বলে আমাকে টেনে নিয়ে যাচ্ছে চিতাভূমির দিকে। হয়তো জীবিত অবস্থাতে আমাকে আগুনে পুড়িয়ে মারবে। ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের আজানের পবিত্র আওয়াজ। তখন চোখের পলকে বাতাসে মিলে গেল অবয়বগুলো। যাবার আগে আমাকে বলে গেল, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি। আমি আবার আসবো, তোদের সবাইকে তিলে তিলে মারবো। সামনে পেছনে আর না দেখে দৌড় দিলাম বাড়ির দিকে। এক দৌড়ে বাড়িতে আসলাম। এসব কি ঘটলো আমার সাথে? প্রাণে বেঁচে গেছে আজকে। বাড়িতে কাউকে কিছু বুঝতে দিইনি, কারণ সমস্যাটা হচ্ছে হয়তো অন্য কোনো কারণে। সেদিন বিকালবেলা আসিফকে ফোন দিলাম, দিয়ে বললাম, আসিফ কই তুই? বিপ্লব ও তন্ময়কে নিয়ে দেখা কর, আমার সাথে কথা আছে। এই বলে সেদিন বিকালেই দেখা হলো আমাদের। আমরা চারজন খুব ভালো বন্ধু। সে ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছি। খেলাধুলা আড্ডা সব একসাথে করতাম, 4 বন্ধু মিলে। যাই হোক, দেখা করতে আসিফ বলল, আসিফ কিরে, রনি কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে কি? বড় প্রবলেম। জানিস দোস্ত, কাল রাতে আমার সাথে ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে রে। এই বলে ওদের পুরো ঘটনা খুলে বললাম। আমার মুখে কথাগুলো শুনে চমকে গেল সবাই। তখন বিপ্লব বলল, কি, তোর সাথে এই ঘটনা ঘটেছে? কাল রাতে তো আমিও ভয় পেয়েছিলাম। আরে সে কি ভয়ানক কাণ্ড রে ভাই। সে কথা মনে হলে শরীরে কাটা দেয় আমার এখনো। বিপ্লবের মুখে কথাটা শুনে সবাই ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? তখন বিপ্লব বলল, আর বলিস না, বরাবর বাচ্চা হচ্ছে, হাসপাতালে ভর্তি। আমি গিয়েছিলাম দেখতে। রাত যখন বাড়িতে ফিরছিলাম ঘড়িতে তখন 11টা। অটো থেকে নেমে ধোয়া পথ দিয়ে হেঁটে আসছিলাম। সামনে পুরনো বটগাছের পাশে আসতেই পেছন থেকে একটা ডাক শুনলাম। ডাকটা কার ছিল জানিস? কার ছিল বল? ডাকটা ছিল তন্ময়ের। মনে মনে ভাবলাম, তন্ময় এখানে কি করছে? ভেবে পেছনে ভালো করে তাকালাম, কিন্তু সেখানে তন্ময় ছিল না। হঠাৎ বট গাছের দিকে থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। তন্ময় বলছে, বিপ্লব আমাকে বাঁচা, বাঁচা আমাকে। ওর চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম বট গাছের দিকে। ওর কাছে যেতে যা দেখলাম সেটা দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। আমি দেখলাম তন্ময় পড়ে আছে মাটিতে। ওর বুকটা চিরে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে একটা অবয়ব। এটা দেখে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, এই কে কে আপনি? এটা বলতে সে অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। ও আমার দিকে ঘুরতেই আমার মারা যাওয়ার অবস্থা। অবয়বটাকে কে ছিল জানিস? আমি নিজেই। আরে ভাই, আমি নিজেকে দেখেছি। এতক্ষণ তন্ময় নাড়ি ভুড়ি বের করে যে ভয়ানক অবয়বটা খাচ্ছিল সেটা আমি নিজের চোখের সামনে নিজেকে দেখেছি। আমার দিকে তাকিয়ে রক্তমাখা মুখে হাসতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না, এটা নিশ্চয়ই কোনো খারাপ অশুভ প্রেত। আমি মনে সাহস রেখে দৌড় দিলাম বাড়ির দিকে। ওদিকে পেছন থেকে ভয়ানক বিকট হাসির আওয়াজ ভেসে আসছে, আর পেছন থেকে কে যেন বলে উঠল, মরবি, সবাই মরবি। বিপ্লবের মুখে কথাটা শুনে সবাই কেঁপে উঠলাম ভয়। আরে এটা কিভাবে সম্ভব? আমার সাথে যে ঘটনা ঘটেছে বিপ্লবের সাথে তেমনটা ঘটেছে। আমরা নিজেরাই নিজেদের দেখেছি, তাও ভয়ানক রূপে। বিপ্লবের মুখে কথাগুলো শুনে তন্ময় বলল, আমিও তো ভালো নেই রে।
কিছুদিন ধরে খুবই বাজে বাজে ভয়ানক জিনিস দেখছি। অনেকগুলো কালো ছায়া আমাদের ঘিরে রেখেছে আর নিজেরা বলাবলি করছে, একে মেরে ফেলি না জীবিত পুঁতে দেই। এসব দেখে ভয় ঘুম ভাঙে আমার। জানি না কি হচ্ছে এসব। আমি ভেবেছিলাম এটা শুধু আমারই সমস্যা, তাই তোদের কিছু বলিনি। তন্ময়ের মুখে কথা শুনে আসিফ বলল, এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জানিস, কিছুদিন ধরে আমার সাথে এরকম কিছু ঘটছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখি আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে। আমি কিছু বলার আগেই জানলা দিয়ে লাফ দিয়ে চলে যাই। আসিফের মুখে কথাটা শুনে ওর কাছে গিয়ে রেগে বললাম, ঠিকই হয়েছে, তোর জন্য এসব ঘটেছে আমাদের সাথে। তুই বলেছিলি না ওই পুরনো পোড়া ভিটাটার কথা? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। বিপ্লব ও তন্ময় আমাদের শান্ত করে বলে, থাক, তোরা ঝগড়া করলে সব ঠিক হবে না। সবাই মিলে এটা ভাব, এসব কেন হচ্ছে আমাদের সাথে। তখন ওদের বললাম, ভাবার কিছু নেই, এটা সব সেই রাতের পর থেকে ঘটছে। যে রাতে সেই বাড়িতে গিয়েছিলাম আমরা, সেই বাড়ি। ওটা যেমন তেমন বাড়ি না, ভয়ানক একটা পোড়া ভিটা। লোকজন ঠিকই বলেছিল, আমরা ভুল করেছি, ওদের কারো কথা বিশ্বাস করিনি। আজ থেকে কয়েকদিন আগের কথা, আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আসিফ বলে ওঠে, অনেকদিন পিকনিক করা হয় না রে, কিছু কি ভাবলি? ওর কথা শুনে আমরা বললাম, তা খারাপ হয় না, অনেকদিন পিকনিক করি না, তা কোথায় করা যায়? দূরে কোথাও যাব কি? তখন আসিফ বলে উঠল, আরে শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের পিকনিকটা হবে রাতে, আর অন্য রকম, অন্য জায়গায়। ওই যে পাশে জঙ্গলের অরণ্যর মধ্যে পুরনো ভূতুরে বাড়ি আছে না, সেখানে। ওর মুখে কথাটা শুনে তন্ময় বলে উঠল, তা মন্দ হয় না, তোর চিন্তাটা আসলে অন্যরকম। আমি সহমত, সে পুরনো বাড়িতেই পিকনিক করব। রনি আর তোদের দুজনের মাথা ঠিক আছে তো নাকি? জানিস না ওই বাড়িটা ভালো না? শোন, আমি দাদুর মুখে শুনেছি বহু বছর আগে সেখানে এক ভয়ানক কাণ্ড ঘটেছিল। তারপর থেকে বাড়িটা পড়ে আছে। লোকে এখন ওটাকে জিনপুরি বা ভূতের বাড়ি বলে জানে। আমার মুখে কথাটা শুনে আসিফ ও তন্ময় হাহা করে হাসতে লাগলেন আর বললেন, তুই ভূত বিশ্বাস করিস, শালা বোকা। ওদের থামিয়ে বিপ্লব বলল, আরে থাম তো তোরা, রনির কথাটা একটু ভেবে দেখ, যা করব ভেবে করা ভালো। আসিফ তখন বলল, আরে কিচ্ছু হবে না, তুই কি পাগল হলি নাকি? আরে আমরা 4 জন একসাথে থাকবো, সেখানে রান্না হবে সারা রাত, ওই বাড়িতে কাটিয়ে সকালে ফিরবো, ঠিক আছে? আসিফের কথায় তন্ময় ও বিপ্লব রাজি হলেন। আমি একা আর কি বলবো, ওদের কথা মতো আমিও রাজি হলাম। তার পরের দিন রাতে, রাত 9টা, সবাই মিলে একসাথে হয়ে সব কিছু নিয়ে রওনা করলাম নিবিড় অরণ্য থাকা সেই পুরনো বাড়ির দিকে। জঙ্গলে পথ ধরে হাঁটছি। কিছুক্ষণ পর আমরা সবাই পৌঁছে গেলাম সেই পুরনো বাড়িতে। পৌঁছানোর পর সবাই বলাবলি করলাম। সবাই ঠিকই বলে রে, এই বাড়িটা দেখতে এখন ভূতের বাড়ি লাগে। চারিদিকে দেখ কিরকম মাকড়সার জাল ছড়িয়ে আছে। এই বলে হাসতে লাগলাম। যাই হোক, একটু জায়গা পরিষ্কার করে সেখানে জিনিসপত্র রাখলাম ও রান্না করার জন্য কাজ শুরু করলাম। সব কিছু গুছিয়ে রান্না শুরু করলাম। সবাই বলাবলি করতে লাগলাম, আজ রাতটা অনেক মজা হবে রে, চিকেন বিরিয়ানি হবে, আরও মজা হবে। এই বাড়ির পেতনিগুলো আমাদের সাথে বিরিয়ানি খায়, এ বলে হাসতে লাগলাম। বিপ্লব রান্না করছে, ওর পাশে বসে আমি। একটু দূরে তন্ময় আসিফ বসে আছে। এক সময় আসিফ বলে উঠল, বাড়িটা অনেক পুরনো তো, রান্না কর তোরা, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওর কথা শুনে বললাম, এই না, রাতের বেলা যাস না, বাদ দে। আমার কথা শুনে আসিফ বলল, আমি তোর মতো ভীতু না, বুঝলি? এই বলে সে চলে গেল পুরো বাড়িটা ঘুরে দেখতে। আসিফ যাওয়ায় বেশ কিছুক্ষণ পর আমি তন্ময়কে বললাম, আরে তন্ময়, দেখ তো আসিফটা কই গেল? রান্না তো প্রায় শেষের দিকে চলে এলো, দেখ, ডাক দে ওকে। আমার কথা শুনে তন্ময় চলে গেল আসিফকে খুঁজতে। বিপ্লব রান্না করছে, আমি পাশে বসা। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো। চিৎকার শুনে আমি বিপ্লবকে বললাম, কিরে, কে চিৎকার দিল? ওদের কিছু হলো না তো? তুই রান্না কর, আমি দেখি। এই ছেলে দুটো জ্বালায় মারলো আবার আমাকে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে খুঁজতে লাগলাম ওদেরকে। সত্যি বাড়িটা অনেক ভয়ানক দেখতে, রাতের অন্ধকারে আরও ভয়ানক লাগছে। আমি ওদের খুঁজছি আর ডাকছি, আসিফ, এই আসিফ, তন্ময়, কই তোরা? আমার কথায় কোনো আওয়াজ পেলাম না। অনেক বড় বাড়ি, কোথায় গেল কে জানে। আমি একটা করে ঘর খুঁজে দেখছি ওদের, কিন্তু পাচ্ছি না। হঠাৎ একটা আওয়াজ পেলাম, হাড় চিবানোর আওয়াজ। একটু সামনে যেতেই দেখলাম তন্ময় আসিফ বসে কি যেন করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, কিরে, কত করে ডাকছি, শুনিস না কেন? এই বলে ওদের কাছে একদম চলে গেলাম। কাছে যেতে দেখলাম ওরা ওদের নিজেদের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর একজন আরেকজনের বলছে, খুব মজারে হাত খেতে। এটা কি করছে এরা? হাত বেয়ে পড়ছে রক্ত, নিজের হাত নিজে কেমন করে খাচ্ছে। এটা দেখে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম।
এক দৌড়ে হাঁপাতে হাঁপাতে বিপ্লবের কাছে গিয়ে বললাম, বিপ্লব শোন ভাই, পরিস্থিতি ভালো না, আমি খারাপ কিছু দেখছি। এই বলেই বিপ্লবকে বললাম, জানিস তন্ময় আসিফকে দেখলাম ওরা নিজেরাই নিজেদের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার মুখে কথাটা শুনে বিপ্লব একটা হাসিতে বলল, হ্যাঁ এবার কঠিন কি, এ দেখ আমিও খাই। এই বলে বিপ্লব আমার সামনে নিজের হাত আঙুল চিবিয়ে খেতে লাগলেন। আমি ছিটকে 5 হাত পেছনে সরে গেলাম আর বললাম, এই কি হয়েছে তোদের? এই বিপ্লব ঠিক আছিস তো? আমার হার্টবিট বেড়ে গেছে, শরীর কাঁপছে, নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে। সেখানে এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড় দিলাম। তারপর মনে হচ্ছে আমার পেছনে ঝড় শুরু হয়ে গেছে, গাছপালাগুলো মনে হয় ভেঙে পড়বে মাটিতে। পেছন থেকে বিকট হাসির আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে আমার পেছনে অনেকগুলো কুকুর দৌড়াচ্ছে, আমাকে পেলে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে খাবে। প্রাণের ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছি, জানি না কোন দিকে যাচ্ছি। হঠাৎ কিছু একটার সাথে আঘাত লেগে একটা গর্তে পড়ে যাই। শরীর কাঁপছে, একটু শক্তি পাচ্ছি না, আর শরীরে আজ বুঝি মরে যাব। এটা কিসের গর্তে পড়লাম আমি? ভালো করে টর্চটা দিয়ে যা দেখলাম তাতে আমি শেষ। এটা কোনো গর্ত না, এটা একটা ভাঙা কবর। সেখানে একটা কঙ্কাল শুয়ে আছে। সেটাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠতে চাইলাম, কিন্তু এ কি, কঙ্কালটা যে আমার পা টেনে ধরেছে। আমার শরীরে কোনো শক্তি পাচ্ছি না। চিৎকার করছি বুক ফেটে, কিন্তু কেউ শুনছে না আমার চিৎকার। জোরে জোরে দোয়া পড়তে লাগলাম আর শরীরের সব শক্তি দিয়ে কবর থেকে উপরে উঠে দৌড় দিলাম। আমি আর পারছি না, পারছি না। এই বুঝি মরে যাব আমি? কোথায় কোথায় যাচ্ছি? দৌড়াতে দৌড়াতে সামনে অনেকটা দূরে একটা আলো দেখতে পেলাম। আমি আলোর দিকে দৌড়াতে লাগলাম। সামনে গিয়ে বুঝতে পারলাম হ্যারিকেন জ্বালিয়ে কেউ খাল পাড়ে মাছ ধরছে। তার কাছে গিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আমাকে বাঁচান, সাহায্য করুন একটু, আমি অনেক ভয় পেয়েছি। আমাকে শান্ত করে লোকটি বললেন, ভয় পাবেন না, এখানে কেউ নেই। আপনি ওদিক থেকে দৌড়ে আসলেন, এই রাতের বেলা কোথায় গিয়েছিলেন? তার কথা শুনে বললাম, আসলে আমরা 4 বন্ধু পিকনিক করার জন্য রাত্রেবেলা জঙ্গলে পুরনো ভূতের বাড়িটাতে গিয়েছিলাম। এটা শুনে লোকটা বললেন, ভুল করেছো তোমরা, কি জানো না ওটা এখন ভয়ানক বাড়ি। সবাই ভূতের বাড়ি বলে জানো। আমার শরীর যেন আর চলছিল না। ওনার পাশে মাটিতে বসে হাঁপাতে হাঁপাতে বললাম, আমাকে আমাকে আমার বাসায় একটু রেখে আসবেন প্লিজ, আমি আর পারছি না। তখন এই লোকটা বললেন, রাত তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে হয়তো ফজরের আজান দিবে, আপনি এটুকু রাত আমার বাসায় কাটান, কাল সকাল হলে চলে যাবেন। ওনার কথায় আর কথা না বাড়িয়ে চলে গেলাম, রাজি হলাম। চলে গেলাম ওনার সাথে ওনার বাড়িতে। সে রাতটা ওনার বাসায় কাটালাম, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম আসছিল না। এটা কি করে ঘটলো আমার সাথে? বিপ্লব, আসিফ, তন্ময় ওরা কেউ কোথায় আর কেমন আছে? যাই হোক, সকাল হতে আর দেরি না করে চলে গেলাম সোজা বাড়িতে। বাড়িতে কাউকে কিছু বলিনি ভয়। বাড়িতে যাওয়ার পর ফ্রেশ হয়ে রওনা করলাম বিপ্লবের বাড়ির দিকে। কিছুক্ষণের পর পৌঁছে গেলাম ওর বাড়িতে। গিয়ে দেখলাম বিপ্লব শুয়ে আছে, শরীরে ভীষণ জ্বর ওর। বিপ্লব আমাকে দেখে বলল, বিপ্লব বলল, এই তোরা আমাকে রেখে কোথায় গিয়েছিলি? এটা কিন্তু ঠিক করিসনি, বুঝলি? ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, চুপ কর, আমি না, তুই বল আমাকে রেখে কোথায় গিয়েছিলি? জানিস আমার সাথে কাল রাতে সেই বাড়িতে কি ঘটেছে? এই বলে বিপ্লবকে সব খুলে বললাম আমি। আমার কথা শুনে বিপ্লব বিছানা থেকে উঠে বসে আর অবাক হয়ে বলল, কি বলিস? তুই জানিস আমার সাথে কি ঘটেছে? তাহলে শোন। আসিফ আর তন্ময় তো আগেই বেরিয়েছিল বাড়িটা ঘুরে দেখার জন্য, ওদের খুঁজতে তো তুইও গেলি। আমি তখন একা একা রান্না করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, তোদের কোনো খোঁজ না পেয়ে ডাকতে থাকি, এই কোথায় তোরা, চলে আয়, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, রান্না তো শেষ, একটু পর হয়ে যাবে। কিন্তু তোদের কোনো সাড়া পাচ্ছিলাম না। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে কে যেন কর্কশ গলায় বলে ওঠে, কি রে, রান্না কি হলো? আর কত সময় লাগবে রান্না করতে? ওনার কথা শুনে আমি বলে উঠলাম, কি আপনি কোত্থেকে কথা বলছেন? এই বিপ্লব, এই রনি, তোরা আবার মজা করছিস না তো? আরে মজা অনেক হয়েছে, বেরিয়ে আয় এবার। কিন্তু তাও তোরা কোনো সাড়া দিলি না। হঠাৎ আবারও সে লোকটা বলে উঠল, পিকনিক কি তোরা একাই করবি? খাবার কি তোরা একাই খাবি? আমরা বুঝি কিছু না। ওনার কথা শুনে বলে উঠলাম, কি ভাই আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন? সাহস থাকে তো সামনে এসে কথা বলেন। আমার কথা শুনে পাশের ঝোপ থেকে একজন লোক বেরিয়ে আসতে লাগলো। ওনাকে দেখে তো আমার জানের পানি শুকিয়ে গেছে। কেন, কি করছিল লোকটা? আরে ওটা মানুষ ছিল না ভাই, ওটা একটা খারাপ ভয়ানক অবয়ব। বিশ্বাস কর, এতটা ভয়ানক মানুষ হয় কেমনে? সে অবয়বটার কোনো মাথা ছিল না, মাথা ছাড়া একজন আমার সাথে কথা বলছে আর আমার দিকে এগোতে এগোতে বলছে, কই রান্না হলো?
দে মাংস দে। কিরে, দেবি না? এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি করবো বুঝতে পারছিলাম না। ভয় চিৎকার দিয়ে ডাকছিলাম তোদের, কিন্তু তোদের কোনো সাড়া পাচ্ছিলাম না। এদিকে সেই মাথাছাড়া অবয়বটা আমার কাছে এসে বলছে, পোড়া মাংস রক্তের সাথে চুবিয়ে খেলে কেমন হবে রে? এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে আমি চিৎকার দিয়ে দৌড় দিই, কিন্তু তখনই পেছন থেকে সেই মাথাছাড়া অবয়বটা আমার পিঠে জোরে আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। তখনও বলতে থাকে, কিরে, রক্ত খাওয়াবি না? দে, তোর শরীরের তাজা রক্তটা দে। এই বলে আমার পিঠে ওর বড় বড় নখ দিয়ে একটা আঁচড় কাটে। আমি ব্যথায় চিৎকার দিই, শরীরের সবটুকু শক্তিতে দৌড়াতে থাকি বাড়ির দিকে। তখন পেছন থেকে সে অবয়বটা বলে ওঠে, ভুল করেছি সেই কুটিরে এসে। বাঁচবি না, কেউ বাঁচবি না, সবাইকে মরতে হবে। আমি সামনে পেছনে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বাসে উঠানে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাই। সারা রাত কোনো জ্ঞান ছিল না আমার। তুই আসার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। শরীরে এখনো অনেক জ্বর। বিপ্লবের মুখে কথাগুলো শুনে বলে উঠলাম, আমি আগেই বলেছিলাম ওখানে না যেতে। এবার তো শান্তি হলো, তাই না? ভাগ্য ভালো দুজনের প্রাণে বেঁচে গেছে। ওই কুঠিটাতে না গেলে এমনটা হতো না। আচ্ছা, আসিফ ও তন্ময়ের কী খবর? এই বিপ্লব, চল তো ওদের বাসায় যাই। এই বলে আসিফ ও তন্ময়ের সাথে দেখা করলাম। দুজনে একসাথে করে জিজ্ঞাসা করলাম, এই কোথায় গিয়েছিলি তোরা? কথা বল। আমার কথা শুনে তন্ময় আসিফ একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয় ভয় বলে উঠল, সে কি ভয়ানক কাণ্ড রে ভাই। আসিফ বলল, তোদের সবাইকে রেখে আমি তো কুড়িটাতে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে একসময় তন্ময় চলে আসে আমাকে ডাকতে। তখন দুজন মিলে ঘুরছিলাম বাড়িটা। হঠাৎ কুঠির ওপরতলা থেকে একটা আওয়াজ পেলাম। মনে হচ্ছে কেউ নূপুর পায়ে হেঁটে যাচ্ছে। তখন আমিও তন্ময় দুজনের দিকে তাকিয়ে বললাম, কিসের আওয়াজ রে? চল তো দেখি। এই বলে উপরে উঠতে লাগলাম সে আওয়াজটা ফলো করে। উপরে ওঠার পর খুঁজতে লাগলাম আওয়াজটা আসে কোথা থেকে। হঠাৎ তন্ময় আমাকে থামিয়ে বলে, আসিফ থাম, ওই দেখ কে যেন হেঁটে যাচ্ছে। তন্ময়ের কথায় দুজনে দেয়ালের আড়ালে গিয়ে উকি মেরে দেখলাম একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তার বড় বড় লম্বা চুল, কিন্তু ওর পেছনের দিকটা দেখে দেখা যাচ্ছে না, মুখ না। দুজনে মেয়েটার পিছে পিছে যেতে লাগলাম। উপরে এক কোণের একটা রুমে ঢুকে পড়ল সেই মেয়েটি। দুজন তখন মজা করতে বলতে লাগলাম, এটা কে রে? জমিদারের মেয়ে আবার ভূত হয়ে ফিরে এসছে নাকি কোনো পরী? চল তো গিয়ে দেখি সে কেমন পরী। এ বলে দুজনের সামনে এগিয়ে গেলাম। ওই মেয়েটা যে রুমে ঢুকেছে সেই রুমের কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম রুমের মধ্যে মেয়েটা জানলার দিকে মুখ হয়ে বসে গুনগুন করে গান করছে। দুজনে ভাবতে লাগলাম, কে রে রাতের বেলা? আমার কি কিছু না বলে ওঠার আগেই মেয়েটা মিষ্টি স্বরে বলে উঠল, আসো ভেতরে আসো। বাড়ি লুকিয়ে দেখছো কেন? আমি তো তোমাদের অপেক্ষা করছিলাম। মেয়েটার কথা শুনে দুজনে চমকে গেলাম, কারণ মেয়েটা তো আমাদের কখনো দেখেনি। সে জানলার দিকে মুখ করে কথা বলছে, তাহলে আমরা যে লুকিয়ে দেখছি সেটা জানলো কেমনে? আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব। তখন মেয়েটা আবারও বলে উঠল, কি হলো? আসো ভেতরে আসো। আমরা দুজন ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। ঘরের বেশ পুরনো ঘরটা, চারিদিকে মাকড়সার জাল বেঁধেছে। লম্বা চুল ছেড়ে দিয়ে মেয়েটা বলে উঠল, জানো আমার খুব কষ্ট, আমার গান কেউ শোনে না, তোমরা কি আমার গান শুনবা? মেয়েটার কথা শুনে আমরা বলে উঠলাম, কিন্তু আপনি কে? এই রাতের বেলা কি করছেন এই বাড়িতে? আমাদের কথার কোনো উত্তর দিলেন না মেয়েটি। আমরা আবার বলে উঠলাম, বলুন কি আপনি? এদিকে ঘোরেন তো, আপনার মুখ দেখতে পাচ্ছি না। আমাদের কথা শুনে মেয়েটা আমাদের সামনে তার মাথাটা ঘুরিয়ে দিলেন। একে দেখলাম মেয়েটার শরীর সামনের দিকে, মাথাটা পেছনের দিকে। মেয়েটা মাথা ঘুরিয়ে বলল, দেখো, ভালো করে দেখো। কি চিনতে পারো আমায়? এই বলে ভয়ানক একটা হাসি দিল। কি বলবো, বলার ভাষা নেই। মেয়েটার মুখে কাটা কাটা দাগ, কে যেন মুখে কিছু একটা দিয়ে কোপ মেরেছে। চোখ দুটার কি কথা বলবো, চোখের কোনো মনি নেই, পুরো চোখটা সাদা। এটা দেখে দুজনকে ধরে কাঁপতে লাগলাম। পেছন থেকে দরজাটা ঠাস করে লেগে গেল। বাইরে মনে হচ্ছে প্রচুর ঝড় শুরু হয়েছে। ভয়ে দুজনে বের হতে চাইলাম সেখান থেকে, কিন্তু দরজা তো লাগে না, বেরোতে পারছি না। ওদিকে সেই ভয়ানক মেয়েটা হাসতে হাসতে বলছে, কোথাও যেতে পারবে না। কি করব? আমরা জোরে জোরে চিৎকার দিতে লাগলাম আর দরজা ধাক্কাতে লাগলাম। ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে গেল। বাইরে অনেক অন্ধকার। দুজনে দৌড় দিলাম নিচের দিকে। নিচে এসে চিৎকার দিয়ে ডাকছিলাম তোদের, রনি, এই রনি, বিপ্লব, এই বিপ্লব, কই তোরা? কিন্তু তোদের কোনো আওয়াজ পেলাম না সেখানে। বুঝতে পারলাম আমাদের সাথে খারাপ কিছু হয়েছে। তাই দেরি না করে দৌড়াতে দৌড়াতে বাসায় আসছি আমরা। বাসা আসার পরও শান্তিতে থাকতে পারিনি।
বারবার মনে হচ্ছিল হঠাৎ বাসার উঠোনে কেউ দাঁড়িয়ে আছে। চোখে ঘুম আসলে হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন মনে হয় পায়ের কাছে কেউ বসে আছে। সরি রে, আসলে তোর কথা শুনলে আমাদের সাথে এরকম হতো না। এই কথাগুলো আসিফ ও তন্ময় বলছিল আমাদের। আমি ও বিপ্লব দুজনে শুনছিলাম। ওদের কথা শুনে বললাম, দেখ, 4 জনই বেঁচে ফিরেছি, এর মানে এই না আমাদের বিপদ কেটে গেছে। বড় কোনো সমস্যা হবার আগে চল কোনো কবিরাজের কাছে যাই। আমার কথায় সবাই একমত হয়ে বলল, সেটাই করি, সেটাই মনে হয় ভালো হবে। কথা মতো একজন কবিরাজের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে সব খুলে বললাম। আমাদের মুখে কথাগুলো শুনে তিনি বললেন, ভাবসাব তো ভালো দেখছি না। আচ্ছা তোমরা বসো, আমি দেখি সেই অশুভ শক্তিকে হাজির করতে পারি কিনা, দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। এই বলে ঝাড়ফুঁককারী একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে বসে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। আমরা পাশে বসে দেখছিলাম। 20 মিনিটের মতো তিনি চেষ্টা করছেন, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ করে আশেপাশের পরিবেশ বদলাতে লাগলো। চারিদিকে গাছপালাগুলো মনে হয় ভেঙে পড়বে। প্রচণ্ড বাতাস শুরু হলো। ঘরের মধ্যে থাকা লাইটটা পটাশ করে ফেটে গেল। সে কি ভয়ানক কাণ্ড! আমাদের সামনে হঠাৎ ঝাড়ফুঁককারীকে যেন বুকের মধ্যে একটা আঘাত করলো। তিনি 5 হাত পেছনে ধরে ধপাস করে পড়ে গেলেন। আমরা দৌড়ে তার কাছে গেলাম। রক্ত আসছে তার মুখ দিয়ে। ওনাকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর তিনি আমাদের সবাইকে বললেন, দেখো, এটা আমার দ্বারা হবে না। এই প্রেতাত্মারা, পিশাচ, জিনেরা, কাফির খুব খারাপ। এরা কালো জাদু শেখার জন্য মাঝে মাঝে ধ্যানে বসে। তোমরা জানো তোমরা কি করেছো? সেই জঙ্গল বাড়িটাতে এই অশুভ শক্তিরা থাকতো অনেক বছর ধরে। তারা একটা সাধনায় বসেছিল। তখন তারা যখন ধ্যান করছিল তখনই তাদের ডিস্টার্ব করেছো তোমরা পিকনিক করতে গিয়ে। এখন তো ওরা, কথাটা বলে কবিরাজ থেমে গেল। তখন বললাম, আমরা কি, ওরা কি করবে আমাদের? বলেন বলেন প্লিজ। আমার কথার উত্তর না দিয়ে কবিরাজ আমাদেরকে বললেন, আমাদের এটা সম্ভব না। এরা কাফের, ভয়ঙ্কর জিন। এরা কালো জাদুতে উস্তাদ। এদের শক্তি অনেক। তোমরা কোনো বড় কবিরাজ বা সাধকের কাছে যাও, আর হ্যাঁ, সাবধানে থেকো। কবিরাজের মুখে সব কথা শুনে টেনশনে পড়ে গেলাম। কি করবো এখন আমরা? একজন আরেকজনকে বলাবলি করছি, কিরে কি করবো এখন? আর কি করার আছে? বলতে একটা করে ফেলেছি, এখন জীবন বাঁচাতে হবে। এই ভেবে সবাই চিন্তা করলাম অন্য কোনো কবিরাজের কাছে যাব। কথা মতো 2 দিন পর অন্য একটা কবিরাজের কাছে গেলাম। গিয়ে সব কিছু খুলে বললাম। কবিরাজ আমাদের কথা শুনে বলেন, বুঝলাম, আসলে এরা খারাপ জিন। এদের কেউ ডিস্টার্ব করলে বা কোনো কাজে বাধা দিলে এরা পিছু ছাড়তে চায় না। আমি দেখছি কি করা যায়। এই বলে সাধক কিছু কাজ করলেন ও আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে বললেন, এটা পড়ে থাকবে সব সময়, আশা করি কিচ্ছু হবে না আর। কবিরাজের কথা মতো তাবিজ কবজ নিয়ে শান্তি পেলাম। সবে ভাবলাম এখন মনে হয় সব ঠিক হয়ে যাবে। এভাবে কিছুদিন চলে গেল, কারোর সাথে কিছুই ঘটেনি। বেশ কিছুদিন যাবার পর এক সকালবেলায় তন্ময় দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে এসে বলল, রনি, সর্বনাশ হয়েছে রে। ওকে হাঁপাতে দেখে আমি বললাম, আরে এভাবে দৌড়ে আসলি কেন? আর কি সর্বনাশ হয়েছে? বস বস এখানে, আর বল কি হয়েছে। আমার কথা শুনে তন্ময় ভয় ভয় বলে উঠল, ভাই কি বলবো, বলার ভাষা নেই। কবজে কাজ হচ্ছে না। আমার সাথে আবারও ভয়ানক ঘটনা ঘটছে। কি বলিস? কি হচ্ছে বলতো? তখন তন্ময় বলল, কালকে রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছিল আমার। কেন ভেঙেছে জানিস? কারণ আমি শুনতে পেলাম তুই আর বিপ্লব আমাকে ডাকছিস দরজায় ঠকঠক করে। আমি ভাবছি তোরা আমার বাড়িতে আসছিলি। এভাবে দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। তখন মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। একটু পর আবারও তোদের ডাক পেলাম ও দরজায় ঠকঠক আওয়াজ। এবার দরজা খুলে দেখি কেউ নেই। ভয়ানক কিছু হতে পারে এই ভেবে আর দরজা খুলিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। জানিস দোস্ত, ঘুম ভাঙতে দেখলাম কালো কাপড়ে ঢাকা 2টা ছায়া আমার পায়ের কাছে বসে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওখানে 2 জন আমার পায়ের কাছে বসে আছে। আমি চিৎকার দিতে যাব কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। আমি চিৎকার দিতে যাব কিন্তু আমার আওয়াজই কিছুতেই বেরোচ্ছে না। শৈল নড়চড়া করতে পারছিলাম না। মুহূর্তেই একটা ভয়ানক কালো ছায়া আমার বুকের উপর উঠে বসে। আমি ব্যথায় ছটফট করছি। মনে হচ্ছে এই বুঝে অবয়বটা আমার বুকটা ছিঁড়ে ফেলবে। তোকে বলার ভাষা নেই। একটু পর সে অবয়ব দুটো একে অপরকে বলতে লাগলো, কবর হবে, কবর হবে, সব শেষ। এই বলে আমার পা ধরে জোরে টান দিয়ে মেঝেতে ফেলে দিল। আমি দেয়ালের সাথে সজোরে ধাক্কা খাই। শরীর নাড়াতে পারছি না, কিন্তু ফিল করতে পারছি আমার মাথার পেছন দিয়ে রক্ত পড়ছে। কি করব? তখন বসে বসে দেখছি ওদের তামাশা।
হঠাৎ আমার দরজাটা ঠাস করে খুলে গেল। জানলাগুলো এমনভাবে দুলতে লাগলো মনে হচ্ছে ঘরের মধ্যে এখন বড় ঝড় হচ্ছে। বুঝতে পারলাম আমার রুমের ঝড়ের বেগ। কেউ একটা এসে ঢুকলো, সাথে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। কার লাশ? কে বেটা? আমার রুমে কিসের লাশ? আমি দেখলাম সেখানে 3 থেকে 4 জন ভয়ানক অবয়ব সেই লাশটার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে সেই লাশের উপর বসে তার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে খেতে লাগলো, আর দুজন রক্ত নাড়ি ভরি খেতে লাগলো। এসব কি দেখছি আমি যে আর পারছি না। চোখের সামনে এসব ঘটছে আমার। ওরা সেই লাশটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো আর বলাবলি করতে লাগলো, শেষ, ও শেষ, কবর হবে, কবর। ওদের কথা শুনে আমি কাঁপতে লাগলাম। আর জানিস, একসময় আমি খেয়াল করে লাশটার মুখের দিকে তাকালাম। লাশের মুখে তাকাতেই যেন আমার অবস্থা আরও খারাপ, কারণ ওটা আসিফের লাশ ছিল। আসিফকে এভাবে ছিঁড়ে খাচ্ছে আমার সামনে। বুকটা ফেটে চিৎকার দিতে যাবো তাও পারছি না। ওদিকে সেই ভয়ানক অবয়বগুলো রক্তমাখা মুখে হাসিতে লাগলো আমার দিকে তাকিয়ে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি আর জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর কি ঘটেছে আর জানি না। সকালবেলা বাবার ডাকে ঘুম ভাঙলো আমার। আমি নাকি নিচে শুয়েছিলাম। বাবা অনেক ডাকাডাকি করার পরও দরজা খুলছিলাম না। তখন বাবা দরজা ভেঙে ভেতরে আসে। আমার ঘুম ভাঙতেই বাবা আমাকে জিজ্ঞাসা করে, কে বাবা, তুই বিছানা রেখে নিচে পড়ে আছিস কেন? বাবার কথা শুনে এদিক সেদিক তাকালাম, কোথাও কেউ নেই। তাহলে সেই লাশটা কোথায়? আমাকে চিন্তিত দেখে বাবা বললেন, তোর কি কিছু হয়েছে বলতো? আমি তখন বাবার কথায় বলে উঠি, না বাবা, কিছু না, হয়তো স্বপ্ন দেখেছিলাম, তাই এখানে ঘুমের ঘরে শুয়ে পড়েছি। আমার কথা শুনে বাবা যা বললেন সেটা শুনে আমি মনে হয় আবারও জ্ঞান হারাবো। বাবার মুখে কথাটা শুনতেই তো তোর কাছে দৌড়ে আসলাম। তন্ময়ের মুখে কথাটা শুনে জিজ্ঞাসা করলাম, কি কথা বল, কিছু কি হয়েছে? তখন তন্ময় কান্না ভরা চোখে বলে উঠল, আসিফ মারা গেছে। জানিস, বাবা বলেছিলেন ওর লাশ কোথায় পাওয়া গেছে? ওই ভয়ানক ওই বাড়ির পাশে। আমি মনে হয় রাতে সেজন্য ওর লাশ দেখেছিলাম রে। আসিফকে ওরাই মেরেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। তন্ময়ের মুখে কথাটা শুনে মনে হয় আকাশ ভেঙে পড়ল আমার। কি? আসিফ মারা গেছে? বাসায় দেরি না করে তন্ময়, আমি আর বিপ্লব 3 জনে চলে গেলাম আসিফের বাড়িতে। সত্যি ঘটনা, আসিফ বেঁচে নেই। এখন কি তাহলে আমাদের পালাই ভেবে ভয় ভয়ে কাটতে থাকি দিন। এভাবে বেশ কিছুদিন ভালোই ছিলাম। হঠাৎ এক দুপুরবেলা মাঠে খেলতে গিয়েছিলাম। খেলা শেষে তন্ময় বলল, এই চল না, পুকুরে গোসল করবো, আজ অনেক গরম লাগছে। তন্ময়ের কথায় আমিও বিপ্লব দুজনে রাজি হলাম। ছোটবেলায় কত গোসল করেছি পুকুরে, বড়ই খুব কম নামা হয় পুকুরে। যাও, কথা মতো 3 জনেই পুকুরে গোসল করে নেমে পড়লাম। পুকুরে সাঁতার কাটছি, ভালোই লাগছে। হঠাৎ তন্ময় চিৎকার দিয়ে বলল, ভাই বাঁচা, কি যেন পা ধরে টানছে। ওর কথা শুনে আমিও বিপ্লব ওর দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই খিলখিল করে হাসতে লাগলো তন্ময়। বলল, মজা করলাম ভাই, ভয় পেয়েছিলেন নাকি? আমিও বিপ্লব কথাটা শুনে রেগে বললাম, এসব নিয়ে কেউ ফাজলামো করে, ফাজিল। এই বলে নিজের মতো গোসল করতে লাগলাম। এবার বিপ্লব চিৎকার দিয়ে ডাকতে লাগলো আর বলল, রনি বাঁচা, ধর আমাকে, আমার পাখি টেনে ধরছে, আমি ডুবে যাচ্ছি। বিপ্লবের কথা শুনে আমি বললাম, হ্যাঁ হয়েছে, এবার থাম। তন্ময়ের মতো শুরু করলি তাই না? বাদ দে না ভাই সব, চল উঠি, বাড়ি যাব। কিন্তু আমার কথা শুনে বিপ্লব কথাই বলতে পারছিল না, আস্তে আস্তে ও ডুবে যাচ্ছিল। আরে সত্যি নাকি? এই বলে এগিয়ে গেলাম বিপ্লবের দিকে। ও তো সত্যি ডুবে গেছে। কোনোভাবে ওর হাতটা ধরে টানতে লাগলাম, এত ভারী কেন লাগছে? সত্যি নিশ্চয় কিছু একটা হয়েছে। শক্ত করে বিপ্লবের হাত ধরে টেনে পড়লাম। বিপ্লব হাঁপাতে হাঁপাতে বলল, ভাই একটু হলে মরে যেতাম। তুই ভাবছিলাম মজা করছে? দেখ আমার পায়ের দিকে তাকা, দেখ পা এখনো আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে, দেখ এখনো জায়গাটা কালো হয়ে আছে। আমি দেখে বলে উঠলাম, আরে সত্যি তো, চল বিপ্লব, এখানে আর খারাপ কিছু হতে পারে, চল বাড়িতে চল। এই তন্ময় ওটাই, বাড়ি যাব। আমার কথা শুনে বিপ্লব বলল, রনি কাকে কি বলছিস? তন্ময় কই? আরে পুকুরেও তো কেউ নেই। দুজনে খুঁজতে লাগলাম তন্ময়কে। যেখানে গোসল করছিলাম সেখানে দুজন নেমে খুঁজছি, পাইনি। এদিক সেদিক ডাকাডাকি করছি, কিন্তু কোথাও পাইনি তন্ময়কে। উপায় না পেয়ে তন্ময়ের বাড়িতে গেলাম বিষয়টা বলতে। ওর বাড়িতে গিয়ে তন্ময়ের বাবাকে ডাকতে লাগলাম আর বললাম, আঙ্কেল তাতে চলেন, আমরা খেলা শেষ করে 3 জনে গোসল করছিলাম, হঠাৎ তন্ময়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, চলেন তাড়াতাড়ি। আমাদের মুখে কথাটা শুনে আঙ্কেল অবাক হয়ে বললেন, এসব কি বলছো তোমরা? আমি বললাম, আঙ্কেল কি বলছি?
পুকুর পাড়ে গেলে বুঝবেন, তাড়াতাড়ি লোকজন ডাকেন, তন্ময়কে খুঁজতে হবে, নইলে বড় বিপদ হয়ে যাবে। আমার কথা শুনে আঙ্কেল বললেন, বাবা তোমরা শান্ত, এসব কি বলছো, কিছু বুঝছি না। আরে তন্ময় তো ঘরে শুয়ে আছে, সকাল থেকে গায়ে অনেক জ্বর, ওর কোথাও তো বের হয়নি, আর তোমরা বলছো তিনজনই খেলতে গেছো, পুকুরে গোসল করেছো, কি বলে এগুলা? কি আঙ্কেল কি বলেন এগুলা? আর কোনো কথা না বলে চলে গেলাম তন্ময় রুমে, গিয়ে দেখলাম সত্যি তন্ময় শুয়ে আছে। আরে সত্যি তো, ওর গায়ে তো ভীষণ জ্বর। হ্যাঁ আল্লাহ, কে হলো এগুলো আমাদের সাথে? এমন পরিষ্কার ওটা তন্ময় ছিল না। তন্ময় রূপে কেউ আমাদের সাথে গিয়েছিল পুকুরে গোসল করতে, হয়তো পুকুরে চুবিয়ে মেরে ফেলতে। বিপ্লব দুজনে বেঁচে গেছি রে আজকে। কি হচ্ছে সব আমাদের সাথে? আমাদের দুজনকে চিন্তা করতে দেখে তন্ময় জিজ্ঞাসা করে, কি রে, কি হচ্ছে তোদের? সকাল থেকে ফোন দিলাম ধরলি না যে। আমরা সব কিছু খুলে বললাম তন্ময়কে। ও শুনে অবাক হয়ে বলল, ভাই বেঁচে গেছিস, আমি সকাল থেকে রুমে শুয়ে কোথাও যাইনি। কি করব, কোথায় যাব, এভাবে কখন কি হয় বলা যায় না। সেদিন রাতের ঘটনা, রাতে খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপছি, হঠাৎ তন্ময়ের বাবা ডাকতে থাকে। ওনার ডাকে উঠে বললাম, আঙ্কেল কি হয়েছে, ডাকছেন কেন রাত্রের বেলা? তন্ময় ঠিক আছে তো? আঙ্কেল বললেন, না বাবা, ও ঠিক নেই, ও ভীষণ অসুস্থ, শরীরে কাঁপুনি আসছে ওর, চলো এখনই চলো। কি করবো, আমি একা মানুষ। আঙ্কেলের কথায় গেঞ্জিটা গায়ে দিয়ে চলতে লাগলাম আঙ্কেলের সাথে। বেশ কিছুক্ষণ হাঁটায় আঙ্কেল হঠাৎ বলে উঠলেন, দাঁড়াও, যেও না আর। তন্ময় এখানে? ওনার মুখে কথাটা শুনে আমি বলে উঠলাম, আঙ্কেল কি বলেন, রাতের বেলা এখানে তন্ময় আসবে কিভাবে? চলেন তাড়াতাড়ি বাসায় চলেন। তখন আঙ্কেল বললেন, আরে তন্ময় তো এখানে শুয়ে আছে, দেখো ওই যে শুয়ে আছে, আসো কাছে আসো, দেখো দেখে ছেলেটা সাদা কাফনে জড়িয়ে শুয়ে আছে, ওই যে কবর, আজকে কবর হবে, কবর। আরে এটা কি হলো? পাশে তাকিয়ে দেখলাম তন্ময়ের লাশ শুয়ে আছে। মুহূর্তে আঙ্কেলের রূপ বদলে ফেললো, চারিদিকে মনে হয় ঝড় শুরু হলো, সামনে পেছনে কালো ছায়া ঘিরে ধরেছে আমাকে। বিকটভাবে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। কি হলো এটা? আমাকে বোকা বানিয়ে বাইরে নিয়ে এসেছে এরা, নিশ্চয়ই সেই খারাপ ভয়ানক প্রেতগুলো। প্রাণের ভয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম আর চিৎকার দিয়ে বাবাকে ডাকতে লাগলাম, বাবা বাঁচাও। ওদিকে সেই ছায়াগুলো ধেয়ে আসছে আমার দিকে। প্রাণের ভয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম আর চিৎকার দিয়ে বাবাকে ডাকতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পায়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে ততক্ষণে বাবার টর্চ নিয়ে দৌড়ে এসেছেন। বাবাকে দেখে দৌড়ে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। অনেক হয়েছে, আর লুকোচুরি নয়, সব কিছু খুলে বললাম বাবাকে। বাবা শুনে রেগে গিয়ে বললেন, এতদিন কেন এসব বলিসনি? বাবার কথায় কিছু না বলে চুপ করেছিলাম। তখন বাবা আমাকে সাহস দিয়ে বললেন, ভয় পেও না, আমি তন্ময় ও বিপ্লবের বাবার সাথে কথা বলি, কালকে তোমাদের বড় কোনো হুজুরের বা কবিরাজের কাছে নিয়ে যাব। পরের দিন বাবা আমাকে সাথে নিয়ে চলে গেলেন তন্ময়ের বাড়িতে। ওর বাসার সামনে যেতেই দেখলাম অনেক লোকজন। কাছে গিয়ে যা জানতে পারলাম তাতে তো বাবা আমার মাথা ঘুরে গেল। তন্ময় মারা গেছে। এ কি, ওর পুরো শরীর কালো হয়ে আছে। তন্ময়ের বাবার কাছে শুনলাম গতকাল রাতে নাকি মাঝরাতে তন্ময় একটা চিৎকার দেয়, বলে বাবা বাঁচাও, ওরা নাকি নিয়ে যাচ্ছে আমাকে। তন্ময় ডাকের বাবা তাড়াতাড়ি করে ওঠেন, কিন্তু তন্ময়কে আর খুঁজে পান না। সারা রাত খোঁজাখুঁজির পর সকালে ওর লাশ পাওয়া যায় সে পুরনো ভুতুরে বাড়িতে। আসিফ ও তন্ময় দুজনেই মারা গেল, এখন কি তাহলে আমাদের পালা? বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। বিপ্লবের বাবার সাথে কথা বলে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন আমাকে আর বিপ্লবকে। তিনি ছিলেন সেই এলাকার মধ্যে নাম করা বড় হুজুর। যাই হোক, ওনার কাছে যাবার পর হুজুর আমাদের দেখেই বললেন, এরকম একটা সমস্যা তাই না? হুজুরের মুখে কথাগুলো শুনে আমরা জিজ্ঞাসা করলাম, আপনি আগে থেকে জানলেন কেমনে? হুজুর তখন বললেন, আমার সাথে দুইটা ভালো জিন থাকে, ওরা বন্ধু আমার, অনেক পুরনো ও শক্তিশালী এরা। হুজুরের কথা শুনে আমার বাবা ও বিপ্লবের বাবা বললেন, হুজুর দয়া করে আমাদের ছেলেদেরকে বাঁচান, ওরা না বুঝে ভুল করেছে, ওরা তো কিছু জানে না ওই বাড়ির কথা। তখন হুজুর একটু চুপ করে থেকে বলে উঠলেন, কাজ হবে। আচ্ছা, আমি বিপ্লব ও রনিকে নিয়ে একটা রুমে যাচ্ছি, ওখানে আর কেউ যেতে পারবেন না। আর হ্যাঁ, বাইরে থেকে যতই চিৎকার বা কান্না শোনা যাক, ভয় পাবেন না, চিন্তা করবেন না, কাজ শেষ হলে আমরা নিজেরাই চলে আসব। কথা মতো আমিও বিপ্লব চলে গেলাম হুজুরের সাথে একটা রুমে। রুমটা বেশ অন্ধকার, কেমন একটা ভয় ভয় লাগছে, গা শিউরে উঠছে। হুজুর আমাদের দুজনের শরীর বন্ধ করে দিলেন আর বললেন, শোনো, আমি এখন ওই প্রেতাত্মাগুলোকে হাজির করব,
ওরা কিন্তু ওদের আসল রূপে আসবে আর ভয় দেখানোর চেষ্টা করবে, যা কিছু হোক কথা বলবে না আর ভয় পাবে না। এই কথা বলে হুজুর বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মনে হলো একটা ঝড় জানলা দিয়ে ভেতরে আসলো। ভেঙে দাও। আমিও বিপ্লব দুজনকে ধরে বসে আছি, শরীর কাঁপছে দুজনের। হুজুর আমাদের সামনে বসে হঠাৎ হুজুরের সামনে 3টা অবয়ব হাজির হলো। সে কি বলবো, খুব ভয়ানক দেখতে। চোখের মধ্যে আগুন জ্বলছে, পুরো শরীরে মনে হচ্ছে ঘা, মুখটা বাজে ভাবে পড়ে গেছে, লম্বা লম্বা সাদা চুল। ওদের মধ্যে থাকা মূল অবয়বটা হুজুরের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, তোর সাহস তো কম না, চিনিস আমাদের, তোর সাথে সাথে তোর পুরো পরিবারকে শেষ করে দেব। হুজুর এসব শুনে মুচকে একটা হাসিতে বললেন, যা পারিস করিস, আগে এটার উত্তর দে, এই ছেলেগুলোর পেছনে লাগতে গেলি কেন? হুজুরের কথা জবাবে সেই অবয়বটা বলে, আমি সাধনা করছিলাম, 40 বছর অপেক্ষা করেছি এই সাধনার জন্য। 40 বছর পরে সাধনাটা করতে পারলে আমাদের শক্তি আরও দ্বিগুণ হতো, তখন আমরা রাজত্ব করতাম সবখানে। ওদের জন্য সব শেষ হয়ে গেছে। ওরা সেই রাতে সেই পুরনো ভুতুরে বাড়িতে যদি পিকনিক না করতে যেত তাহলে কোনো সমস্যা হতো না। ওদের জন্য আমাদের সাধনা নষ্ট হয়েছে। আমরা ওদের কখনোই ছাড়ব না, মেরে ফেলবো ওদের, যেমন করে ওর 2 বন্ধুকে মেরেছি। কত কষ্ট দিয়ে মেরেছি জানিস না, জানিস না? বাদ দিয়ে সব, তোর মতো হুজুর আমাদের কিচ্ছু করতে পারবে না, প্রাণের মায়া থাকতে যেতে দে আমাদের। ওদের কথা শুনে হুজুর বললেন, ছেড়ে দেব, তার আগে কথা দিতে হবে, এদের 2 বন্ধুকে মেরে ফেলেছিস, এদের আর কিচ্ছু করবি না। হুজুরের মুখে কথা শুনে আবহাওয়াগুলো আহা করে হাসতে হাসতে বলল, কি ছেড়ে দেব? না, কখনোই না, ওদের প্রাণ নিয়ে তবেই ছাড়ব। এভাবে হুজুরের সাথে অনেক তর্ক হয়, কোনোভাবেই ছাড়বে না আমাদের। তখন হুজুর রেগে গিয়ে বললেন, শেষবারের মতো বলছি, ছেড়ে যাবি নাকি বোতলে ভরব? এটা শুনে সেই ভয়ানক অবয়বগুলো হাসতে হাসতে বলল, বোতলে ভরবি? খুব বার বেড়েছিস তাই না? এখন কবর হবে তোর, কবর। এই বলে রাগে সে অবয়বগুলো হুজুরের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে সেই অবয়বগুলোকে জোরে আঘাত করে হুজুর পর বন্ধু ভালো জিনগুলো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক চাবুকের আঘাত করতে থাকে সেই খারাপ অবয়বগুলোকে। ঘরের মধ্যে তখন থাকতে পারছিলাম না, এতটা চিৎকার, মনে হচ্ছে কান ফেটে যাবে। ভয়ে হুজুরের হাতটা ধরলাম আমিও বিপ্লব। তখন হুজুর বললেন, ভয় পেও না। 30 মিনিট পর সব থেমে গেল। হুজুরের সামনে সেই 3টা অবয়ব পড়ে আছে। ওদের অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো কথা বলতে পারছে না। সবসময় সত্যরই জয় হয়। খারাপ 3টা জিন, মানে বিশ্বাস জিনের মধ্যে একটা জিন মেরে ফেলেছে হুজুরের সাথে থাকা বন্ধু জিনেরা, আর 2টাকে বোতলে ফেলেছে। প্রায় 2 ঘন্টা পর হুজুর আমাদের নিয়ে রুমের বাইরে আসেন আর বলেন, তোমাদের এখন ভয় নেই, আমি ওদের বোতল বন্দি করেছি। তবে হ্যাঁ, তারপরেও একটু সাবধানে থেকো, ওই খারাপ জিনগুলোর পরিবার হয়তো তোমাদের ক্ষতি করতে পারে। তাই ঠিকমতো নামাজ পড়বার আল্লাহর ইবাদত করবা, যাতে করে তোমাদের সাথে এইসব খারাপ জিনিস না হতে পারে। কারণ আল্লাহর ইবাদত চলাকালে কখনোই কোনো খারাপ জিন পরি তোমার কাছে আসতে পারবে না। একটু হলেও বিপদ থেকে মুক্ত পাবে তোমরা। তাই নামাজ পড়বে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর থেকে কোনো সমস্যা হয়নি আমারও বিপ্লবের সাথে। কিন্তু খারাপ লাগে আসিফ ও তন্ময়ের জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো এই ভয়ঙ্কর জিনের গল্পটি? অবশ্যই আমাদেরকে জানাবেন। পার্সোনালি আমার কিন্তু দ্বিতীয় গল্পটা খুব ইন্টারেস্টিং আর ভয়ের লেগেছে। আমি কখনো এত মনোযোগ সহকারে কোনো গল্প পড়ি না, বাট এই গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখাবে পরবর্তী কোনো ঘটনাতে।